হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে শুরু করতেছি। স্থির তড়িৎ, স্থির তড়িৎ বলতেছি। আরে বসে গেছে। এখন তো স্থির তড়িৎ আর নেই নাকি? এখন আমরা আপডেট হয়ে গেছে। এখন হচ্ছে কি চল তড়িৎ। চল তড়িৎ লেকচার কত? 2। আচ্ছা, তাহলে আজকে প্রথম শুরু করব তারুণ বেগ দিয়ে। কি দিয়ে শুরু করব? তারুণ বেগ। তারুণ বেগ হচ্ছে এইচএসসি তে আসবে না অ্যাডমিশনের জন্য। হুম, তাই এটা এত ডিটেলসে পড়াবো না। তারুণ বেগ। তারুণ বেগ বলতে কি বুঝি? তারুণ বেগ বলতে বুঝাই ইলেকট্রনের গড় বেগ। ইলেকট্রনের কি? ইলেকট্রনের গড় বেগ ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ডিউ টু কি? বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের কারণে ইলেকট্রনের যে গড় বেগটা লাভ করে সেটা, ঠিক আছে? ডিউ টু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, এখন ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয় না আমি জানি। হুম, তো আমরা একটা পরিবাহী আঁকি। কি আঁকবো? একটা পরিবাহী। একটা পরিবাহী আঁকলাম। ওকে, এটা তার আঁকলাম আর কি। এখন এই তারের মধ্যে, আচ্ছা নর্মালি আমাদের বাসা বাড়িতে যে তারগুলো দেখা যায় বা যেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই তারগুলো কিসের তৈরি বলতো? কপার। তারকে তো অবশ্যই ধাতু হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? অবশ্যই ধাতব পদার্থ হইতে হবে, নাহলে তো ইলেকট্রন কোত্থেকে ছাড়বে? ইলেকট্রন ছাড়ে কে? ধাতব পদার্থ ছাড়ে, তাই না? তার মানে এটা একটা ধাতু তৈরি তার। সেটা সোডিয়াম হতে পারে, কপার হতে পারে, যেটাই হোক। তার মানে কি, যেটাই থাকুক এটা তো অসংখ্য পরিমাণ আছে, তাই না? কোটি কোটি সোডিয়াম থাকবে বা কোটি কোটি কপার থাকবে না? এই যে কোটি কোটি আছে, আমি তো এখানে সবগুলো আঁকতে পারবো না। এই যে কয়েকটা আঁকলাম। আর প্রতিটা পরমাণুর একটা করে ইলেকট্রন মুক্ত আছে। গত ক্লাসে বুঝাইছিলাম মুক্ত ইলেকট্রন, সোডিয়াম দিয়ে বুঝাইছিলাম না? এই যে একটা করে ইলেকট্রন মুক্ত আছে, এগুলো তো আলটিমেটলি চলাফেরা করতে পারবে, তাই না? এই যে মুক্ত ইলেকট্রন গুলার প্রথমে যখন আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি নাই, তখন ওদের গতি এই এই ইলেকট্রনটা ধর এদিকে চলতেছে, ইলেকট্রনটা ধর আবার এই পাশে চলতেছে, মানে উল্টাপাল্টা চলতেছে আর কি। ইলেকট্রন ধর আবার এই পাশে চলতেছে, বুঝতে পারছি? মানে উল্টাপাল্টা চলো, বুঝতে পারছি? এখন পরিবাহীটাকে যখন আমরা একটা ব্যাটারি দ্বারা সংযোগ করব, কি করব? ব্যাটারি দ্বারা সংযোগ করব। ওকে, এদিকে মাইনাস রাখলাম, এদিকে প্লাস রাখলাম। হ্যাঁ, তাহলে এদিকে একটা মাইনাস দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না এই পাশে? আর এই পাশে প্লাস চার্জ গুলো দিয়ে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে না? এখন কি হবে? এখন ইলেকট্রন গুলোর গতি কি হবে দেখি বলতো? ইলেকট্রন গুলো কোন দিকে যাবে? বাম দিকে যাবে না ডান দিকে যাবে? মাইনাস থেকে প্লাসের দিকে, তাই না? তার মানে সবগুলা এইবার এতক্ষণ কি যখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন ইলেকট্রন গুলো উল্টাপাল্টা চলতেছিল, তাই না? কিন্তু এখন তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার পর ইলেকট্রন গুলা ঠিক এদিকে যাবে, সবগুলো ইলেকট্রন এদিকে যাবে, সবগুলো ইলেকট্রন এদিকে যাবে, তাই না? সবগুলো ইলেকট্রন এদিকে চলা শুরু করবে। তাহলে একটু বুঝছিস কিনা আমাকে বল। এখন কথা হচ্ছে যে সবগুলো ইলেকট্রন এদিকে যাবে, ঠিক আছে, খুব মানে সুন্দর একটা কথা, সুন্দর একটা কথা না?
এখন এতক্ষণ উল্লাপাল্টা যাইতো, এখন সোজা সোজা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যাপারটা ইজিলি যাবে, মানে আসলে সোজা যাবে? গত ক্লাসে বুঝাইছি না? কারণ তারের ভিতর তো অনেকগুলো অনুপরমাণু থাকে, আয়ন থাকে, ফলে আমি যদি একটা ইলেকট্রনের গতিবেগ চিন্তা করি, ইলেকট্রনটা আসলে এদিকে যাবে, নিম্ন বিভব থেকে আসলে উচ্চ বিভবের দিকে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এভাবে সোজা পথে যাবে না, এভাবে সোজা সরল পথে যাবে না, কারণ যাওয়ার পথে বিভিন্ন আয়ন অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে না সংঘর্ষে, তখন ইলেকট্রনটার গতিবেগ দেখা যাবে, ধর এদিকে একটা ইলেকট্রন ছিল, প্রথমে বাড়িকে এদিকে গেছে, আবার 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 এদিকে গেছে, এরকম আলটিমেটলি সামনে এদিকেই যাচ্ছে, আলটিমেটলি কিন্তু এদিকে যাচ্ছে, তাই না? কিন্তু সোজা সরল পথে না। একটু বুঝাতে পারছি? ওকে, তো এটা এখন তারুণ বেগ মানে কি বলতেছে, এই যে আমরা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছি, বাহ্যিক একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছি, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার কারণে ইলেকট্রনের গড় বেগ কত, কারণ আমরা তো ইলেকট্রনের সোজা বেগ বের করতে পারবো না, কারণ ও সোজাই যায়নি, তার মানে আমাদেরকে আলটিমেটলি কি বের করতে হবে, আমাদেরকে আলটিমেটলি একটা গড় বেগ বের করতে হবে, সবগুলো ইলেকট্রন কিভাবে যাচ্ছে এটার একটা টোটাল বেগ যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দিলে একটা গড় বেগ পাবো, তাই না? একটু বুঝাইতে পারছি কিনা বল? ওকে, এখন তারুণ এটা হচ্ছে তারুণ বেগ। এখন তারুণ বেগ বের করার জন্য আমাদের কিছু জিনিস প্রশ্নে দেওয়া থাকবে। ওকে, কিছু জিনিস কি দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে কি কি দেওয়া থাকবে? প্রথম কথা হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত, হ্যাঁ, একক আয়তনে কি সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। ধর প্রশ্নটা দেওয়া আছে n সংখ্যক, প্রশ্নটা কি কত দেওয়া আছে, n, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে। আরেকটা দেওয়া থাকতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, এই যে একটু অংশকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে। ওকে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখতেছ না, সাদা কালো দিয়ে তাদের মধ্যে আঁকিতেছি, এই যে এগুলো হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা যেহেতু এটা একটা বৃত্ত দেখাই যাচ্ছে, এটা বৃত্ত, তাই না? পাই আর স্কয়ার হবে না ক্ষেত্রফলটা, আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এই বৃত্তটা ধর ব্যাস দেওয়া আছে, এখানে আর বলতে কি বোঝায়, ব্যাসার্ধ না? ধর ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিভাবে বের করবি, a সমান পাই 4 বর্গাকার আর স্কয়ার, এখানে আর দ্বারা বলতে বুঝেছি ব্যাস, ঠিক আছে, ব্যাস, আর আর দ্বারা হচ্ছে ব্যাসার্ধ। এই সূত্রটা মনে থাকবে, এটা কেয়ারফুল, ব্যাস দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া আছে এটা খেয়াল রাখতে হবে। ব্যাস দেওয়া থাকলে সূত্র বসবে পাই/4 আর স্কয়ার, আর শুধু ব্যাসার্ধ দেওয়া থাকলে এটা হবে পাই আর স্কয়ার। একটু ক্লিয়ার? আচ্ছা, এখন কি চাইলে আমরা একটা আয়তন বের করতে পারি না, টোটাল আয়তন কত এটা বের করতে পারি না, ভি সমান এই তারটা টোটাল আয়তন কত এটা বের করতে পারি কেমনে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে যদি এটার দৈর্ঘ্য ধর এল দেওয়া আছে, এটার দৈর্ঘ্য এল দেওয়া আছে ধর, তাহলে এ এল হবে না, কারণ আয়তন কিভাবে বের করে, ক্ষেত্রফলের সাথে উচ্চতা বা দৈর্ঘ্য গুণ করে দিলে কি বের হয়, আয়তন বের হয়, তাই না? ওকে, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত, n সংখ্যক, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান n, তাহলে ভি আয়তনে কত হবে, তাহলে ভি আয়তনে vn হবে না, vn হবে, ভি আয়তনে তো ধরলাম আমরা এটা n, বড় হাতের n দিয়ে vn বুঝাচ্ছি। ওকে, বড় হাতের n মানে হচ্ছে টোটাল আয়তনে কত ইলেকট্রন সংখ্যা আছে, বুঝতে পারছি? বড় হাতের n দ্বারা কি বোঝাচ্ছে, টোটাল আয়তনে মোট ইলেকট্রন সংখ্যা, আর ছোট হাতের n দ্বারা কি বোঝাচ্ছে, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, তাহলে vn, এখন
এটাকে এভাবে লেখা যায় কিনা দেখতো, বি কে আমরা এ এল লিখতে পারি না, এ এল এন, কারণ বি সমান আমরা কি পেয়েছি এ এল। তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বল। এখন আমরা একটা ছোটবেলার সূত্র বলছি ফিজিক্সের, এস ইজ ইকুয়াল বিটি, বলছি না? এখানে এস বলতে এল বুঝাচ্ছে না, দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্যটাতে এস, আর বিটি এখানে বিডিটাকে বিডি দ্বারা প্রকাশ করতেছি, কি দ্বারা, বিডি। বিডি দ্বারা কি জানো, তারণ বেগ। কি বেগ? তারণ বেগ। কারণ বেগ সমান আমরা কি জানি, বেগ সমান আমরা জানি দূরত্ব ডিভাইড বাই সময়, তাই না? তো তারণ বেগও সেম, দূরত্ব ডিভাইড বাই সময়, আমরা এটাই আনতেছি। হ্যাঁ, তাহলে এখন আমরা বিটি সমান কি লিখতে পারি বল। বিটি সমান আমরা লিখতে পারি এল বাই টি। স্লো পড়াচ্ছি, কেন স্লো পড়াচ্ছি বলতো একটু, এখন থেকে একটু স্লো পড়াবো। স্লো পড়াইলে হচ্ছে যে তুই যখন ভিডিওটা রিপিট দেখবি তখন 2x স্পিডে দেখলে বরাবর খাপ খাওয়া হবে, বুঝতে পারছিস? তাহলে গেল কত, বিটি সমান এল বাই টি। এখন আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল কিউ বাই টি। কোনো সন্দেহ আছে? কিউ বলতে কি বোঝাচ্ছে, কিউ বলতে টোটাল চার্জ বোঝাচ্ছে না, টোটাল চার্জ। এখন পুরা আয়তনে টোটাল আয়তন হচ্ছে কি বলে, ভি, টোটাল আয়তন হচ্ছে ভি, তাই না? টোটাল আয়তন হচ্ছে ভি। এখন টোটাল আয়তন ভিতে ইলেকট্রন আছে কতটা সংখ্যক, বড় হাতের এন সংখ্যক না, একটু আগে বলছি না? তাহলে টোটাল ইলেকট্রন আছে এন সংখ্যক, আর কিউ দ্বারা কি বোঝায়, টোটাল চার্জ। তাহলে এন এর সাথে ইলেকট্রনের চার্জ গুণ করে দিলে হচ্ছে না, হচ্ছে কিনা বল। হ্যাঁ, কিউ সমান এন, ভেরি গুড। টোটাল চার্জ মানে কি, ইলেকট্রনের সংখ্যা কতটুক আর ইলেকট্রনের চার্জ গুণ করে দিলে তো টোটাল চার্জ কতটুক এটা বেরিয়ে যাচ্ছে। এ যাওয়া পাঁচ বছর চলছে কুকারে, কুকারে, কুকারে বসেছে। তাহলে ইয়া দেখ, এন ডিভাইড বাই টি, তাই তো? এখন এন সমান কি, এন সমান কি জানছিলাম একটু আগে, তুই বল। এ এল এন, এ এল এন, তাই না? এখানে আমরা এ এল এন বসাই দিলাম, আর এখানে তো ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে না, ইলেকট্রন। ওকে, টি সমান আমরা কি বলতে পারি, এল বাই বিটি বলতে পারি না, এল বাই বিটি, এই যে এখান থেকে। আচ্ছা, এখানে আমি এটা না এনে এখানে বলি যে টি সমান হচ্ছে এল বাই বিটি। হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে দেখো, এ এল এন ই ইন্টু ভি ডি ডিভাইড বাই এল। ওকে, এল এল কাটাকাটি যাবে না, তাহলে থাকে কি, এ এন ই ভি ডি আই ইজ ইকুয়াল, তাই না? তার মানে আমরা একটা সূত্র পাইছি, এটাই সূত্র, এটাই সূত্র, আই ইজ ইকুয়াল এ এন ই ভি ডি। এখন পরিচয়টা কি দেখি, তুই আমাকে বল এদের পরিচয়টা কি। এই সমান আই দ্বারা কি বোঝাচ্ছে, তড়িৎ প্রবাহ। এ দ্বারা কি বোঝাচ্ছে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল। যে যে পরিবাহীতে তড়িৎ প্রবাহ হচ্ছে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বল। এন দ্বারা কি বোঝাচ্ছে, ছোট হাতের এন দ্বারা একক আয়তন ইলেকট্রন সংখ্যা, আর ই দ্বারা কি বোঝাচ্ছে, ইলেকট্রনের চার্জ, আর বিডি দ্বারা কি বোঝাচ্ছে,
বিডি দ্বারা হচ্ছে যে তারণ বেগ এখানে বি ভি ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করে আয়তনকে বি দ্বারা প্রকাশ করে সেই জন্য তুই গুলাই ফেলছস সেই জন্য আমি তারণ ব্যাগকে এখানে বিডি দিয়ে লিখছি যাতে বি দ্বারা না গুলাস বুঝতে পারছিস কারণ এস ইজ ইকুয়াল বিটি এস ইজ ইকুয়াল বিটি বলতে কি বোঝায় সরণ ইজ ইকুয়াল ব্যাগ ইনটু সময় নাকি সরণ ইজ ইকুয়াল আয়তন ইনটু সময় কোনটা ব্যাগ ইনটু সময় বুঝতে পারছিস তো এই ব্যাগের সাথে যেন আয়তনের গুলাই না ফেলে সেজন্য ব্যাগটাকে বিডি দ্বারা প্রকাশ করছে এই ব্যাগটা হচ্ছে তারণ ব্যাগ তাহলে এটা গেলে একটা সূত্র তারণ ব্যাগের সূত্র পেয়ে গেছি তাই তো তা আমাদের আরেকটা টপিক এখন পড়া লাগবে সেটা হচ্ছে কি বলে প্রবাহ ঘনত্ব কি ঘনত্ব প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্ব প্রবাহ ঘনত্বটা এমসিকিউতে আসে এটাকে যে দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করা হয় যে দ্বারা প্রকাশ করা হয় আই ডিভাইড বাই এ ওকে এটা সূত্র কি আই ডিভাইড বাই এ তো ও আই সমান একটু আগে কি পাইছি এন ই কি পাইছিলাম আমি এন ই এ ভিডি এন ই এ ভিডি তো এটাকে যদি এ দ্বারা ভাগ করে এটা চলে যাচ্ছে না তাহলে কি থাকে এন ই ভি ডি তাহলে প্রবাহ ঘনত্বের সূত্র পাইছি তাহলে আলটিমেটলি একটা সূত্র দাঁড় করতে পারি জে ইজ ইকুয়াল এন ই ভি ডি ক্লিয়ার তাহলে এই সূত্রটাও একটা সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো আসলে পড়ার দরকার নেই যেমন এই সূত্রটা কিভাবে আসে এটা আমাদের কোনো দরকার নেই সূত্র বসবে কোনটা এটা এটাতে বসে ডাইরেক্ট অঙ্ক ডাইরেক্ট কি অঙ্ক তাও তাও আমি কিছু কিছু সূত্র কিভাবে আসে বুঝে দিচ্ছি যাতে কি বেসিকটা ক্লিয়ার থাকে ফিল করতে পারো হুম এবার আমরা কি করবো আমাদের সেই পরিচিত টপিক দেখো চেনা চেনা লাগতেছে কিনা নামটা রোধ আজকে ক্লাসের মেইন টপিক হচ্ছে কি রোধ এবার কতগুলা মশা আমার পায়ের নিচে এরে কত বুঝতি আবার হ্যাঁ আসলে কাজ দেয় নাকি শিওর তাহলে অডোমস লাগিয়ে রাখিস তুই এটা লাগিয়ে রাখ এটা লাগাইলে মশা কামড় দেয় না তাহলে কিনে ফেলতেছি তাহলে কালকে কিনবো আচ্ছা রোদ রোদ দ্বারা কি বুঝেছ দেখি বলতো তুই যা বুঝেছ আমাকে তাই বল এত বইয়ের ভাষায় বলতে হবে না হ্যাঁ রোদ বলতে বুঝায় বাধা বাধা তাই না যেমন তোর জীবন এখন প্রেম করার জন্য অনেক রোদ কারণ তোর অ্যাডমিশন আছে এইচএসসি আছে এগুলো এগুলো হচ্ছে কি একটা বাধা নাকি এখন একটা কথা চিন্তা করতো তোর জীবনের উদ্দেশ্য ধর প্রেম করা কথার কথা ধর তোর জীবনের উদ্দেশ্য কি প্রেম করা এখন প্রেম করার জন্য বাধা হচ্ছে তোর পরীক্ষা মাঝখানে যে পরীক্ষাগুলো আছে এখন তোর সামনে কি পরীক্ষা আছে এইচএসসি আছে আর অ্যাডমিশন আছে তাই না ওকে এখন ধর এইচএসসির সাথে সাথে এখন আমি তোকে বলছি যে নাজিবা তুমি ততক্ষণ প্রেম করতে পারবে না এইচএসসি পর তুমি অ্যাডমিশন দেবে অ্যাডমিশনের পর আবার আমার সাথে আইএলটিএস পরীক্ষা দিবা হুম আমি পরীক্ষার সংখ্যা বাড়াই দিছি বাধার সংখ্যা বাড়াই দিছি তাহলে কি তোর প্রেমের জায়গায় পৌঁছাতে আরো লেট হবে না হবে তার মানে কি বাধার সংখ্যা বাড়াইছে মানে কি তারের দৈর্ঘ্য বাড়াই দিছি তাই তো তার আগে ছোট ছিল একটা আগে ছিল ছোট তার তখন রোধ ছিল একটা এখন তারের দৈর্ঘ্যটা বাড়াই দিছি লম্বা করে দিছি তার মানে কি ইলেকট্রন আরো বাধার সম্মুখীন হবে না তার মানে একটা কথা আমরা বলতে পারছি দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে ওকে আরেকটা কথা বলি এখন টেম্পারেচার বাড়াই দিলে তাপমাত্রা বাড়াই দিলে
অনুপরমাণুগুলো ছুটাছুটি করবে না, তারের ভিতর যে অনুপরমাণুগুলো আছে ওগুলো ছুটাছুটি করবে না। তো ওগুলো ছুটাছুটি করলে ইলেকট্রনের সাথে সংঘর্ষের লিপ্ত আরো বেশি হবে না, তারের ভিতর দিয়ে যখন ইলেকট্রন যাতায়াত করবে। তার মানে আমরা বলতে পারি টেম্পারেচার বৃদ্ধি করলে রোধ বাড়ে। এবার ধর একটা দরজা আছে, দরজাটার ব্যাস হচ্ছে 2 মিটার, আর তোর প্যাটের সাইজ হচ্ছে যে 1.5 মিটার, তোর বডির সাইজ। তাহলে তোর দরজাটা দিয়ে যাইতে একটু কষ্ট হবে না? কারণ দরজার সাইজ 2 মিটার, তোর প্যাটের তোর বডির সাইজ হচ্ছে কি 1.5 মিটার। হ্যাঁ, এখন তোর দরজার সাইজ হচ্ছে 4 মিটার, তোর সাইজ আগের মতনই, তাহলে কি আরো ইজিলি যাইতে পারবি, তাই তো? তার মানে তার যত মোটা হবে ইলেকট্রন তত স্পিডে যাতায়াত করতে পারবে, ইজিলি যাতায়াত করতে পারবে। আর তার যত চিকন হবে ইলেকট্রন বাধার সম্মুখীন তত বেশি হবে, তাই না? তার যত চিকন হবে, তার চিকন হলে অনুপরমাণু গুলা কাছাকাছি চলে আসতেছে, তার কাছাকাছি, তো ইলেকট্রন গুলা বাধার সম্মুখীন হচ্ছে। তার মানে কি ক্ষেত্রফল যত বাড়বে রোধ তত কমবে। বুঝতে পারছি? আজকের পড়া আলটিমেটলি এগুলাই। রোধ নির্ভর করে, রোধ নির্ভর করে এক হচ্ছে তাপমাত্রার উপর, তার উপর অলরেডি বুঝাই দিছি আমি, কারণ অনুপরমাণুগুলো ছোটাছুটি বেশি করবে তখন তাপমাত্রা বাড়ায় দিলে। 2 হচ্ছে যে দৈর্ঘ্যের উপর, দৈর্ঘ্য বাড়ায় দিলে রোধ বাড়বে, তাই না? 3 হচ্ছে উপাদানের উপর। উপাদান বলতে একটা কপারের তার আর সোডিয়ামের তার এক হবে? কপারের উপাদান একরকম, সোডিয়ামের উপাদান একরকম। তো তার মানে কপারে যেরকম রোধ পাবো সোডিয়ামে আরেক রকম রোধ পাবো, তাই সেটার উপর। 4 হচ্ছে যে প্রস্তুতছেদের ক্ষেত্রফলের উপর। প্রস্তুতছেদের কিসের উপর? প্রস্তুতছেদের ক্ষেত্রফলের উপর। পুরাটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন একটা একটা জিনিস একটা রাশিমালা দাঁড় করে, রোদের একটা রাশিমালা দাঁড় করাচ্ছি আমরা। হুম, 1 নাম্বার কন্ডিশন হচ্ছে যে তাপমাত্রা স্থির, তাপমাত্রা কি স্থির, তাপমাত্রা স্থির, উপাদানও কি নির্দিষ্ট উপাদান, উপাদান কি নির্দিষ্ট উপাদান, আমরা উপাদান আর চেঞ্জ করি নাই, নির্দিষ্ট উপাদান। হ্যাঁ, আবার নির্দিষ্ট প্রস্তুতছেদের ক্ষেত্রফল, প্রস্তুতছেদের ক্ষেত্রফল কি করি নাই, চেঞ্জ করি নাই, কিছু চেঞ্জ করি নাই। এই তিনটা যদি স্থির থাকে শুধু দৈর্ঘ্য চেঞ্জ করব, শুধু কি করব দৈর্ঘ্য পরিবর্তন করছি। তাহলে আর সমানুপাতিক কি হবে? এল, একটু আগে বলছি না, দৈর্ঘ্য বলতে এখানে দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করতেছে। এল বাড়লে রোধও বাড়বে, কারণ তারটা যত লম্বা হবে বাধা বিপত্তির সম্মুখীন তত বেশি হবে ইলেকট্রনটা, কারণ রোধ যত বেশি বাড়তেছে লম্বা হচ্ছে তত উপাদান বাড়তেছে না। 2 নাম্বার সবকিছু এখনো আগের মতন, এখনো আগের মতন, এখনো আগের মতন, এখানে আমি দিয়ে দিচ্ছি এখনো আগের মতন। এবার হচ্ছে দৈর্ঘ্য কি নির্দিষ্ট, নির্দিষ্ট কি দৈর্ঘ্য পরিবর্তন করছি, পরিবর্তন করছি কি প্রস্তুতছেদের ক্ষেত্রফল, প্রস্তুতছেদের ক্ষেত্রফল। সাথে সাথে নোট করতেছস, তাহলে হয়ে যাবে।
আর সমানুপাতিক কি হবে 1/a, তাই না? 1/a। তো আমরা যদি দুইটা 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যদি একসাথে লিখি, 1 ও 2 একই সাথে লিখলে কি হবে? আর সমানুপাতিক l/a না? আর এখান থেকে লিখতে পারি আর সমান, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা হচ্ছে রো ডিভাইড বাই রো ইন্টু l/a, বুঝতে পারছি? আর এখানে রোটা কি? রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। রোটা কি? আপেক্ষিক রোধ। ওকে, এখন মেডিকেলের জন্য এমসিকিউ আসে, মেডিকেলের জন্য একটা এমসিকিউ আসে ফর মেডিকেল লিখে দিলাম। ফর মেডিকেল বলে এটা এইচএসসি তে পড়বি না এমন না, এইচএসসির জন্য পড়বি। আর কে যখন আর এর বিপরীত রাশি, আর এর কি? আর এর বিপরীত রাশি, আর এর বিপরীত রাশিকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে এখানে কি? রোধ, আর জি মানে কি? পরিবাহিতা। জি মানে কি? পরিবাহিতা। তার মানে জি এর সূত্র কি হবে দেখি বলতো? কি রো বাই আর, জি সমান জি, জি সমান 1/r শেষ। বিপরীত রাশি না, রোধের বিপরীত রাশি না। আর রোধের একক যদি ওহম হয়, ওহম না? আচ্ছা, ওহমটাকে এভাবে লিখি, হ্যাঁ এভাবে। তাহলে জি এর একক কি হবে? ও এইচ এম না? ও এইচ এমটা না? জি মানে কি আর এর উল্টা না? তাহলে এটা হবে এম এইচ ও, উল্টা ভাবে আসবে। হ্যাঁ, এটা একটা, আর একটা হচ্ছে ওহম ইনভার্স 1। তাহলে এটা এমসিকিউতে আসে। আরেকটা হচ্ছে যে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের বিপরীত রাশি কি? আপেক্ষিক রোধের বিপরীত রাশি, আপেক্ষিক রোধের বিপরীত রাশি হচ্ছে যে সিগমা। এটা দ্বারা কি প্রকাশ করা হয়? সিগমা দিয়ে প্রকাশ করে। সিগমা দ্বারা কি বোঝাচ্ছে? পরিবাহত ইয়া কি বলে? পরিবাহিতাঙ্ক। কি বলা হয়? পরিবাহিতাঙ্ক। এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি এটাকে কি দ্বারা প্রকাশ করে? সিগমা দ্বারা। আপেক্ষিক রোধের একক কি হবে? ওহম মিটার। ওহম মিটার না? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে? ওহম ইনভার্স 1 মিটার ইনভার্স 1। বুঝতে পারছি? হোল ইনভার্স দিলে হইতো, বাট এভাবে লেখে। আর তাহলে ওহম ইনভার্স 1 কে আবার একটা নামে ডাকা হয়, এটাকে একটা নামে ডাকা হয় সিমেন্স। কি নামে ডাকা হয়? সিমেন্স। তাহলে ক্লিয়ার আছে কিনা বলতো একটু? এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস করাবো তোকে। তো তোকে বলছে একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো। একটি তামার তারের দৈর্ঘ্য কি করা হলো? তামার তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, করা হলো। এর রোধ পূর্বের কয় গুণ হবে? এর রোধ পূর্বের কয় গুণ হবে? পূর্বের কয় গুণ হবে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আমি কপি করতেছি, জাস্ট একটু বেশ কম থাকবে। কি বেশ কম থাকবে দেখি বলতো? একটি তামার তারের দৈর্ঘ্য 3 গুণ না করে, এখন আমরা জাস্ট একটা জিনিস বাড়তি লিখে দিব, বাড়তি লিখে দিই 10 এ 3 গুণ করা হলো।
10 এ 3 গুণ করা হলো, 10 এ 3 গুণ করা হলো, বুঝতে পারছি? তাহলে আমাকে একটা কথা বল, প্রথমে ধর প্রথম তামার তারের দৈর্ঘ্যটা এতটুকু ছিল, তাই না? এখন 3 গুণ করার পর বেশি হলে কি হবে? বেশি হলে 3 গুণ করার পর এই যে 3 গুণ করছি, এই যে 3 গুণ করছি, 3 গুণ করার পর তামার তারের দৈর্ঘ্যটা জাস্ট এভাবে বেড়ে যাবে না? এখানে কি ক্ষেত্রফলে কোনো চেঞ্জ আসছে? চেঞ্জ আসেনি। তাহলে R2 কি হবে? R2 ইজ ইকুয়াল হবে 3R1। ক্লিয়ার? তারপর আমরা যদি বলতেছি এখন R2 সমান, আমরা যদি n দিয়ে জেনারেল একটা সূত্র দাঁড় করাই, nR1 মানে কত গুণে টানা হচ্ছে, হ্যাঁ, n সমান হচ্ছে কত গুণ, কত গুণ বাড়ানো হলো। হুম, তাহলে এটা কি একটা জেনারেল সূত্র দাঁড় করলেন না? এখন তুই বলছো যে কি ক্ষেত্রফল কেন চেঞ্জ হয় না, তাই তো? এটাই তো প্রথম আর দ্বিতীয়টা পার্থক্য। প্রথম প্রশ্ন বলছে যে একটা তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, মানে তারটা যেমন আছে এটার সাথে জাস্ট 3 গুণ করা হয়েছে। সেকেন্ড প্রশ্নটা বলতেছে একটা তারকে 10 এ 3 গুণ করা হয়েছে, 10 এ। বুঝতে পারছি? আগের বার কিন্তু টানস নাই, আগের বার জাস্ট দোকান থেকে ধর এটা কিনছস, দোকানদারকে বলছস না ভাই এটা তো একটু ছোট হয়ে যাচ্ছে, এটা বড় ভার্সনটা দেন, ওই বড় ভার্সন 3 গুণ ভার্সনটা দিছে। এখন কি করতেছস, এখন তুই এই ছোট ট্রাকটাকে, এই ছোট ট্রাকের বড় ভার্সন তুই দোকানদার থেকে খুঁজছ নাই, এই ছোট ট্রাকটাকে তুই টেনে বড় করতেছস, টেনে। হ্যাঁ, তাহলে আমি চিত্রটা একটু সুন্দর করে রাখি, তাহলে বুঝবি। তো তারটা এরকম ছিল, হ্যাঁ, এরকম। এখন কি করতেছ, এখন তুই নিজেই টেনে বড় করতেছস, টেনে টেনে বড় করলে তুই নিজে বলতো চিত্রটা এরকম হয়ে যাবে না? চিকন হয়ে যাবে না তারটা? কারণ তুই টান টান দিচ্ছ হচ্ছে 10 এ 3 গুণ করছো। এখন হচ্ছে ক্ষেত্রফল চেঞ্জ হবে, বুঝতে পারছি? এখন কি হবে? ক্ষেত্রফল চেঞ্জ হবে, দৈর্ঘ্য চেঞ্জ হবে, ক্ষেত্রফল চেঞ্জ হবে। দৈর্ঘ্য আগে 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 দৈর্ঘ্য L হলে এখন ক্ষেত্রফল হবে, সরি ক্ষেত্রফল বলতেছি, এখন দৈর্ঘ্য হবে 3L, তাই না? এক তো 3L হবে। আর আগের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে A/3। বুঝতে পারছি? ওকে, A/3। তাহলে এখন নতুন R2 সমান কত হবে? আমি ডাইরেক্ট সূত্র লিখে দিচ্ছি, কারণ ডাইরেক্ট সূত্রই আসবে ম্যাথগুলা। হ্যাঁ, R2 হবে 3 স্কয়ার R1। তার মানে আমি যদি জানার সূত্র দাঁড় করাই, R2 সমান হবে কি n স্কয়ার R1। বুঝতে পারছি? তার মানে এখন কি হবে, R1 এর 9 গুণ। এখন রোধ বাড়বে কত? R1 এর 9 গুণ। তাহলে এখন হচ্ছে আস্তে আস্তে আমি এগুলো নিয়ে ম্যাথ করবো। দাঁড়া, থিওরি পড়া শেষ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, থিওরি পড়া আজকে টপিকে শেষ। এখন হচ্ছে আমরা কি করবো, যত ধরনের ম্যাথ আসতে পারে সবগুলো করবো। হুম, রোধ রিলেটেড। 6 ওহম রোধের একটি তারকে 6 ওহম রোধের, আচ্ছা আরেকটা থিওরিতে পড়ায়নি, আরেকটা থিওরি পড়ায়নি, থিওরি এখন পড়াবো কিনা দাঁড়া। আচ্ছা হ্যাঁ, এটা পড়ানো উচিত। আহ হ্যাঁ, এই যে আপেক্ষিক রোধ আছে না, এই আপেক্ষিক রোধ, এই যে আপেক্ষিক রোধ যেটা আছে, এটা শুধু রোধ যেটা আছে সেটা তাপমাত্রার উপরে নির্ভর করে, দৈর্ঘ্যের উপরে নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, তাই না? রোধ শুধু নরমাল রোধ। আর আপেক্ষিক রোধ হচ্ছে শুধু উপাদানের উপর নির্ভর করে। শুধু কিসের উপর নির্ভর করে? শুধু উপাদানের উপর নির্ভর করে। ওকে,
তাহলে আমরা ম্যাথ করা শুরু করি। 6 ওহম রোধের একটি তারকে 6 ওহম রোধের একটি তারকে টেনে কিভাবে টেনে 3 গুণ করা হলো এর রোধ কত? এর রোধ কত? আনসারটা তো তুই বলার কথা। 6 নং 72, 6 নং 54, কি আর বলবো। এমসিকিউতে আসলে এক লাইন অঙ্ক শেষ, সিকিউতে আসলে একটু বড় করে করতে হবে। একটু কি করে করতে হবে? বড় করে করতে হবে। বড় করে কিভাবে করবি? R1 সমান কত? প্রথমে লিখবি R1 সমান দিয়ে দিছে 6 ওহম। হ্যাঁ, আদি দৈর্ঘ্য কত? আদি দৈর্ঘ্য L1। আদি দৈর্ঘ্য কত? আদি দৈর্ঘ্য ধরে নিলাম L1। শেষ দৈর্ঘ্য কত হবে এখন? 3L1। আদি ক্ষেত্রফল, আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বলতো? A1। শেষ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে দেখি বলতো? A1/3। একটু তার বাড়াতে পারছস? এখন R1 এর জন্য একটা সূত্র লিখতে পারি, রো L1 ডিভাইড বাই A1, তাই না? এটাকে 1 নং সমীকরণ। R2 এর জন্য একটা সূত্র লিখতে পারি, রো তো রোই থাকবে কারণ উপাদান চেঞ্জ করে নেয়। আমরা কপারের তার নিলে কপারের তারটাকে তো টানছি, তাই না? রো L2/A1, এটা কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। ওকে, এখন 2 কে 1 নং দ্বারা ভাগ করে দাও। 2 কে কি করবা? 2/1। 2/1 হলে কি হবে? R2 ডিভাইড বাই R1, হ্যাঁ, is equal রো L2 ডিভাইড বাই A2 ভাগ রো L1 ডিভাইড বাই A1। একটু সাজায় লিখলে কি হবে? রো L2 ডিভাইড বাই A2 ইন্টু A1 ডিভাইড বাই রো L1, তাই না? রো রো কাটাকাটি গেছে না? তো থাকতেছে কি? থাকতেছে, আমি যদি পরের পৃষ্ঠায় যাই, থাকতেছে R2 ডিভাইড বাই R1 ইজ ইকুয়াল হবে কত? L2 ডিভাইড বাই A2 ইন্টু A1 ডিভাইড বাই L1 না? হ্যাঁ, এটাতে A1 হবে। এই যে A1 ডিভাইড বাই, তাহলে একটু বুঝছস? এখন মানগুলো বসাই দাও। সিকিউতে আসলে এভাবে করতে হবে, নাহলে ফুল ক্রস এক লাইনে করবি কেমনে? 3 নাম্বার পাইতে হবে না? L2 সমান বসাই দাও। L2 সমান কত? 3L1। আর A2 সমান কত? A1 ডিভাইড বাই 2 ইন্টু, আর A1 থাকবে এখানে, আর L1 তো L1 আছে, L1 আর L1 কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি কাটাকাটি চলে যায়, কি থাকবে? আচ্ছা, এখানে 3 হবে, এটা A1/2 কেন দেখছি 3। হ্যাঁ, আলটিমেটলি কি থাকবে? এখানে 9 চলে আসবে। 9 চলে আসবে না? R2/R1 সমান 9। সুতরাং R2 ইকুয়াল কত হবে? 9R1। বুঝতে পারছি? আর R1 এর মান দিয়ে দিছে, R1 এর মান দিয়ে দিছে না? R2 সমান কত? তাহলে কত হবে? 9 × 6, তাহলে কত হবে? 54। তাহলে এটাই आंसर। ক্লিয়ার? তাহলে এটা যদি বড় অঙ্ক আসে পারবি তো। এখন আরেকটা প্রবলেম সলভ করি তাহলে। এখন
এটা অনেক মজার অঙ্ক। এখন যে প্রবলেমটা করবে এটা অনেক মজার অঙ্ক। যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য কি করা হয়, দ্বিগুণ করা হয়। এটা বইটা আসছিল, বুঝছস? তো কোথায় আসছিল? বইটা আসছিল। দ্বিগুণ করা হয়, তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে তার আপেক্ষিক রোধ কত হবে? তাহলে তার আপেক্ষিক রোধ কত হবে? এটা অনেক মজার অঙ্ক, পারবি? বুয়েট এটা কত সালে আসে? এটা আসছে যে 13-14-তে। 13-14-তে। এই কত অঙ্কটা পারস কিনা মুখে মুখে কর, আমাকে বল কি করতে হবে। হুম, 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 হ্যাঁ। আচ্ছা, আমি 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 করে দিচ্ছি তাহলে, কেমন? রোধ, সরি, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, এটাই আনসার। কেন বলতো? একটু আগে কি বলছে, আপেক্ষিক রোধ শুধু উপাদানের উপর নির্ভর করে। তুই দৈর্ঘ্য তার দৈর্ঘ্য বাড়াচ্ছস নাকি কমাচ্ছস নাকি ক্ষেত্রফল বাড়াচ্ছস, কোনো ম্যাটার করে না। আপেক্ষিক রোধ শুধু উপাদানের উপর নির্ভর করে। বুঝতে পারছি? এটা এই জায়গায় লিখে দিই, তাহলে নোট থাকলো। কারণ আপেক্ষিক রোধ শুধু উপাদানের উপর নির্ভর করে। তুই কি জানোস, এই এক লাইন লিখে দিলে তুই 10 নম্বর পেয়ে যেতি বুয়েটে। উপাদানের উপর করে, শুধু সামান্য একটু ট্রিকি প্রশ্ন আসে যে, সামান্য বলে ধরতে পারলেই হয়ে যায় অঙ্ক। আচ্ছা তাহলে এখন এখন আমরা একটা ম্যাথ করি। একটি কপার তারকে টেনে একটি কপার তারকে কি করে টেনে 0.1% লম্বা করা হলো। 0.1% লম্বা করা হলো। যত ধরনের প্রশ্ন আসতে পারে সব করে দিচ্ছি আর কি। হুম, তবে অ্যাডমিশন অনেক কিছু স্কিপ করতেছে অ্যাডমিশনের, কারণ এখন আর সময় নেই। এগুলো যদি হ্যাঁ, 15, কিন্তু 15 আমি মনে হয় মাঝখানে দুইবার ক্লাস নিলে 2 দিনে 4টা ক্লাস হয়ে যায় না, এরকম আর কি। ক্লাস লাগবে 15, কিন্তু তাই বলে দিন লাগবে 15 এমন কোনো কথা নেই। একটি কপার তারকে টেনে 0.1% লম্বা করা হলো। হ্যাঁ, এর রোধের শতকরা পরিবর্তন কত হবে? তুই যদি প্রথম থেকে বলতি তখন নাহলে অ্যাডমিশন গুলো পড়াইতাম, কিন্তু এখন তো সময় নেই। এখন আগে ইন্টারে মনোযোগ দাও। আর টার্গেট তো ইয়া না, মেডিকেল না, তাই এত কঠিন প্লেন কত ব্যাগে উঠতেছে, এগুলো করে লাভ আছে? আর আমার মতে তোর ইঞ্জিনিয়ারে যাওয়া উচিত হবে না, কখনোই না। এক হচ্ছে ম্যাথ, যারা ইঞ্জিনিয়ারিং করা যায়, এক হচ্ছে যারা ম্যাথে প্রো, যাদেরকে এখন এখন যদি আমি ইন্টিগ্রেশন মুখের উপর ছুড়ে মারি, ইন্টিগ্রেশন সাথে সাথে করে দিবে। ওরা হচ্ছে ইয়া করবে, তাই হুদাই যাই নিজের লস করে লাভ নেই। হুম, মেডিকেল টার্গেট রাখতে পারো, আর হচ্ছে যে ইয়া ভার্সিটি ভার্সিটি ব্যাচ এর রোদের। আর তুই মেয়ে মানুষ, ইঞ্জিনিয়ারে কি করবি? তৎকাল পরিবর্তন চাকরি কোথাও পাবি না। চাকরি শুধু একটাতে পাবি, মেডিকেলে 100% চাকরি। তুই পাস করছিস মানে ডাক্তার, তুই পাস করছিস মানে এমবিবিএস ডাক্তার। এখন তুই চেম্বার বসা আর যা বসা, আর তোকে ওরাও দিয়ে দিবে ওই মেডিকেল, চিটাং মেডিকেল কলেজে পড়লে চিটাং মেডিকেলে ডাক্তার হিসেবে ঢুকে দিবে, কিন্তু স্যালারি খুব কম হবে আর কি, 10,000 টাকা 12,000 টাকা।
আলটিমেটলি স্ট্রাগল সবখানে। জিনিসটা হচ্ছে যে ছোটবেলায় তোমাকে বলতো পিএসসি পরীক্ষাটা দাও বাবা, আর কোনো পরীক্ষা নেই। তারপর জেএসসি দিতে, তারপর হচ্ছে এসএসসি দিছো, তারপর ইন্টার দিবা, তারপর অ্যাডমিশন দিবে, অ্যাডমিশন দিয়ে দেখবা যে বাবা কোচিং এর বড় ভাইরা তো বলতো টিকলে সব শেষ, টিকলে দুনিয়া পেয়ে গেছি আমি, কিন্তু আসলে তো কিছুই পাইনি। তবে মানসিক শান্তি পায়, মানসিক শান্তি হচ্ছে বড় ব্যাপার। তাহলে আমরা আসি এখন পড়া দেখে। বলতেছে একটি কপার তারকে টেনে 0.1% লম্বা করা হলো, এর রোধের শতকরা পরিবর্তন কত হবে? হ্যাঁ, তাহলে 0.1% লম্বা করা হলো, এখানে কি বোকার মতন তুমি বলে দিবা 0.1 গুণ লম্বা করা হলো? পার্সেন্টেজ কি সেম কথা? অবশ্যই না, তাই না? শুরুতে যদি দৈর্ঘ্য L1 থাকে, শুরুর দৈর্ঘ্য কি, শুরুর দৈর্ঘ্য যদি ছোট L1 থাকে, তাহলে L2 সমান কত হবে? L2 সমান হবে, আগে তো L1 ছিলই, প্লাস 0.1% L1 এ 0.1% লম্বা করা হলো, তাই না? আগে তো L1 ছিলই, L1 কে তো তুমি বাদ দিতে পারবে না, এরপর টেনে লম্বা করছো যে L1 তো আগে ছিল, ওটাকে টেনে লম্বা করছো, তাহলে L1 তো যোগ হবে, প্লাস L1 এর কতটুক লম্বা করছো? L1 এর 0.1% লম্বা করছো, তাই না? তাহলে এটাকে যদি আমি ইয়াতে নিয়ে আসি, এটা কি 0.1 ডিভাইড বাই 100 হবে না? তাহলে এটা কত হবে? L1 প্লাস কত হবে? L1 প্লাস হবে, ক্যালকুলেটর মারো না, কত হবে? 0.1 ডিভাইড বাই 100, 10/3, ওকে? তো 10/3 L1, হ্যাঁ, এটাকে যদি ইয়াতে ফরম্যাটে আনো, তো ওই ফরম্যাটে আনো আর কি। 0.10/3 বলতে কি বুঝাই? 0.000 L1, তাই তো? তাহলে এটা দুটো যোগ করলে কি হবে? L1 আর এটা যোগ করলে 1.001 L1, তাহলে L2 এর মান পেয়ে গেছি না? এই 1.001টা হচ্ছে কি, এত গুণ লম্বা করা হয়েছে, বুঝতে পারছি? ওই এতক্ষণ টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, টেনে ওই গুণ লম্বা হয়েছে, এখন টেনে অ্যাকচুয়ালি 1.001 গুণ লম্বা করা হয়েছে, বুঝতে পারছি? এবার পাইছো যে তুমি লম্বা করা হয়েছে। ওকে, তাহলে L2 পেয়ে গেছো। এখন আমাকে কি বলছে? একটি কপার তারকে টেনে 0.1% লম্বা করা হলো, এর রোধের শতকরা পরিবর্তন কত হবে? শতকরা পরিবর্তন কত হবে এটা বের করতে বলছে। গেমে যাচ্ছে পুরা। হুম, আচ্ছা, তাহলে আমরা যদি এখন আমরা অঙ্কটা শুরু করি, ঠিক আছে? আদি রোধ, আদি রোধ হচ্ছে কি R1, তাহলে শেষ রোধ কত হবে? শেষ রোধ R2 সমান কত হবে? R2 সমান হবে n স্কয়ার R1 না, কারণ 10 এ লম্বা করেছে, তাহলে 10 এ কত গুণ লম্বা করেছে? 1.001 স্কয়ার আর, তাই তো? স্কয়ার R1, তাহলে কত আসে আনসারটা? 1.0020001 R1, ওকে? এখন ওই যে ভেজালের অঙ্ক করা শিখেছি না, ভেজালের অঙ্ক, কেমিস্ট্রিতে অনেকগুলো ভেজালের অঙ্ক করা শিখেছি, শতকরা শতকরা অঙ্কগুলা, হ্যাঁ? আর ওয়ানে, আর ওয়ানে লম্বা করছি কত? আর ওয়ানে লম্বা করছি, আর ওয়ানে লম্বা করেছি কত গুণ? আচ্ছা দাঁড়া, শতকরার পরিবর্তন হিসাব করতে বলছে না? পরিবর্তন আর ওয়ানে লম্বা করার কারণে পরিবর্তন হয়েছে, এটা এবার লিখতে হবে। আর ওয়ান, আর ওয়ানের, দাঁড়া, আরে আর ওয়ান লম্বা করার কারণে
লম্বাকরণের কারণে পরিবর্তন বাংলা না করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। লম্বাকরণের কারণে পরিবর্তন হচ্ছে যে পরিবর্তন কত এ 1.0002001 r1 মাইনাস r1 না, এটাই তো পরিবর্তন মানে কি বিয়োগফল না, শেষ থেকে আগেরটা। তাহলে একক দৈর্ঘ্যের কোন একটা জিনিস লম্বা করতে একক দৈর্ঘ্যের না একক রোধের, আমি তো রোধ হিসাব করতেছি, দৈর্ঘ্য করতে আসছে, একক রোধের মধ্যে পরিবর্তন আসবে, একক রোধের পরিবর্তন আসবে কত হবে 1.00200 r1 মাইনাস r1 ডিভাইড বাই r1, তাই তো? সুতরাং 100 রোধের পরিবর্তন আসবে, কারণ শতকরা হিসেব করতে বলছে, এটার সাথে 100 গুণ হয়ে যাবে, তাহলে মান যা আসে তা। এখানে r1, আচ্ছা এখানে r1 তো কাটাকাটি যাবে না, কারণ 1.00200 থেকে 1 বিয়োগ দাও, কারণ এটার আগে এটার সব কি, এটার সব তো r1, এটা সব এক না, তাহলে বিয়োগ দাও, বিয়োগ দিয়ে অঙ্কটা করে বলবা, বাকি অঙ্কটা আমি আর করতেছি না। বুঝতে পারছি? সোজা ইজি অঙ্ক কিন্তু এগুলা একদম ইজি অঙ্ক। এখন প্রবলেম, একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের একটি তামার তারের দৈর্ঘ্য অপর তারের দৈর্ঘ্যের 3 গুণ, অপর তারের দৈর্ঘ্যের কয় গুণ? 3 গুণ। তার দুটির রোধ সমান হলে ব্যাসের অনুপাত কত? তার দুটির রোধ সমান হলে ব্যাসের অনুপাত কত? ওকে, তাহলে আমরা করা শুরু করি। একটা তামার তারের দৈর্ঘ্য অপরটা 3 গুণ, তার মানে একটা তামার তারের দৈর্ঘ্য যদি L1 হয়, L1 সমান 3L1 লিখতে পারি না? 3 গুণ 3L1, হ্যাঁ। আবার বলছে R1 সমান R2। ওকে, আমাদেরকে জিজ্ঞেস করছে ব্যাসের অনুপাত কত। ব্যাসকে আমরা বড় হাতের হাত দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? বড় হাতের হাত, R1 অনুপাত R2 সমান, না তাহলে তো রোধের সাথে মিলে যাচ্ছে, তাই না? তাহলে ডি দ্বারা, D1 অনুপাত, ঠিক আমরা জানো ডি দ্বারা প্রকাশ করতে হয় যে। ওকে, কারণ কেন? ডায়ামিটার, ডায়ামিটার মানে ব্যাসার্ধ, বাট ব্যাস হচ্ছে ব্যাসকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করে আর কি। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে R1 সমান কি বলে, ও সরি, রো, আমার ঘুম আসতেছে অনেক সেজন্য, রো L1 ডিভাইড বাই A1, তাই না? আর R2 সমান কি লিখতে পারি? R2 সমান লিখতে পারি, রো তো চেঞ্জ হবে না, তাই না? কারণ কপারের তো তার, তাই না? L2 ডিভাইড বাই A2, তাই তো? তাহলে এখন আমরা বলছি R1 সমান কি R2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি রো L1 ডিভাইড বাই A1 ইজ ইকুয়াল রো L2 ডিভাইড বাই A2। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রো কাটাকাটি যাবে, রো কাটাকাটি যাবে না? তারপর দেখ রো কাটাকাটি যাবে, ঠিক আছে, এটা L1 A1 আর এটা 3L1 হবে না A2, তাহলে L1 L1 গেছে গা, তাহলে কি থাকে 1 বাই A1 ডিভাইড বাই 3 বাই A2, তাই তো? এখন কত হচ্ছে ব্যাস করতে আসবে,
একদম শুরুতে আমি তোকে দেখাই দিই, তাহলে ফিল করতে পারবি ব্যাপারটা। এ সমান ব্যাস দিয়ে একটা সূত্র শিখেছি না, এই যে ব্যাস দিয়ে সূত্র, π/4 আর স্কয়ার, আর বলতে এখানে ব্যাস বুঝেছিলাম, তাই তো? তাহলে এখন এ সমান আমরা এটা লিখি, এটাতে কি বলে, পরের পৃষ্ঠায় যাই। 1/a1 কে কি লিখতে পারি, π/4 d1 স্কয়ার ইজ ইকুয়াল 3/π/4 d2 স্কয়ার, তাই তো? ওকে, বাকি কোনটা করতে পারবি না? d1 অনুপাত d2 আনতে পারবি না? প্রথম কথা হচ্ছে π/4 কাটাকাটি চলে গেছে, থাকে কি 1/d1 স্কয়ার আর 3/d2 স্কয়ার। আমাদেরকে d1 আর d2 এর অনুপাত বের করতে বলছে, শুরুতে থাকবে, তার মানে 1/3 সমান আমরা লিখতে পারি d1 d2 হোল স্কয়ার, তাই তো? তাহলে অনুপাতটা কি আসতেছে, d1 অনুপাত d2 ইজ ইকুয়াল 1, মানে তার মানে সুতরাং d1 অনুপাত d2 ইজ ইকুয়াল কি হবে, 1 অনুপাত √3, কারণ 1 কে রুট করলে কি হয়, 1ই থাকে। তাহলে আরেকটা অঙ্ক শেষ। ওকে, লাস্ট আমাদের ম্যাথ করি, তারপর চুরি। একটি তারের দৈর্ঘ্য রোধ নিয়ে, নর্মালি এর বাইরে তার অঙ্ক আসবে না, এর বাইরে কোন অঙ্ক দেখছোস? 100% বৃদ্ধি করা হলো, ব্যাসের হ্রাসের ফলে তারটির রোধের কত শতাংশ পরিবর্তন হবে? ব্যাস কিন্তু এবার কি হয়েছে, হ্রাস পাইছে। ব্যাসের হ্রাসের ফলে রোধের কত শতাংশ পরিবর্তন হবে? রোধের কত শতাংশ পরিবর্তন হবে? রোধের কত শতাংশ পরিবর্তন হবে? ওকে, প্রথম কথা হচ্ছে L2 সমান কি হবে, আমি ডাইরেক্ট করে বলতেছি। L2 সমান হবে L1 প্লাস কি বলছে, 100% অফ L1, তাই না? কারণ 100% বৃদ্ধি করা হলো, 100% মানে কি, 100 কে 100 দিয়ে ভাগ করলে L1 ই থাকে, তাহলে L1 প্লাস L1 থাকে, 0 কেন হবে, 100 কে 100 দিয়ে ভাগ করলে 0 হয় নাকি? তাহলে 2L1 হবে, তার মানে L2 সমান 2L1, তাই না? এখন 10 এ বৃদ্ধি করা হয়েছে বলছে না, না এটা বলা নেই নাকি? বলা নেই, কিন্তু কিছু বলা না থাকলে তখন ধরে নিবি 10 এ বৃদ্ধি করা হয়েছে। আর পার্সেন্টেজের অঙ্কগুলোতে 10 এ বৃদ্ধি করা হয়, সুতরাং R2 সমান কি হবে, n স্কয়ার R1 না? এত গুণই তো 10 এ বৃদ্ধি করা হয়েছে, 2 গুণ, তাই না? তাহলে 2 স্কয়ার R1, তাহলে 4R1 হবে, তাই তো? ওকে, এখন R1 এ পরিবর্তন হয়েছে টানার পর, হ্যাঁ, R1 এ পরিবর্তন হয়েছে আগের অঙ্কটার মতনই তো, 4R1 মাইনাস R1 না? সুতরাং 1 একক রোধে পরিবর্তন হবে, এটাকে 4R1 থেকে R1 বিয়োগ দিলে 3R1 থাকে, আর এটা R1 হয়ে যায়, আর এখানে R1 R1 কাটাকাটি যাবে, তাই তো? আমি একসাথে করে বলতেছি, সুতরাং 100 একক রোধে, পার্সেন্টেজ হিসাব করতে বলছে না, শতকরা পরিবর্তন হয়েছে 3 × 100%, মানে কত হবে, 300%। শেষ, এটাই আনসার, 300% শতকরা পরিবর্তন হবে।
ক্লিয়ার? বরাবর 1 ঘন্টা শেষ ক্লাস, তাহলে ছুটি তাহলে।